মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্য তা সে যত গভীরেই থাকুক না কেন, অন্যায়, দুর্নীতি আর অনিয়মের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে টিম অপরাধের খোঁজ। ৮০,০০০, ১,০০,০০০ করে ৭০,০০০ করে টাকা দিতে হবে। আমার একটা লোক আমি দিছি। কোনো ধরনের কোনো অভিযোগ পাই অবশ্যই আমার বিরুদ্ধে পানিশমেন্টের ট্রান্সফার দিবে। আমারও দিলে ওখানে এরা বাহিরে চলেছে। ওনাকে কখনো সর্বশান্ত করার তো প্রশ্নই আসে না, আমি কেউ সর্বশান্ত করবো। হাওর বেষ্টিত সুনামগঞ্জের ২৮ লাখ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল। কিন্তু এই হাসপাতালটি এখন সেবার বদলে অনিয়ম, দুর্নীতি আর এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে নারী হেনস্থা সবই ঘটেছে এই হাসপাতালের ভেতর। এসবের বিস্তারিত নিয়েই আজকের অপরাধের খোঁজ। হাওর-বাওরের জেলা সুনামগঞ্জ। ১২ উপজেলার প্রায় ২৮ লাখ মানুষের একমাত্র উন্নত চিকিৎসা সেবার ভরসাস্থল ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের অনেকের বিরুদ্ধে সেবা নিতে আসা মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। শুধু সেবা নয়, সেবার নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল একসময় ১০০ শয্যা থাকলেও ২০১০ সালে একে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। হাওড়াঞ্চলের মানুষের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ২০১৮ সালে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে একটি দৃষ্টিনন্দন ৭ তলা ভবন। সর্বশেষ ২০২৩ সালে এখানে অত্যন্ত প্রয়োজনীয় আইসিইউ ইউনিট যুক্ত করা হয়। কিন্তু ভবনের জৌলুস বাড়লেও বাড়েনি সেবার মান, বরং দিন দিন এটি পরিণত হয়েছে ভোগান্তির এক নরকে। ওষুধপত্র যা লাগে আমরা কিনেই আনি বাড়ি। ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এইখান থেকে দূরে জ্ঞান নাই, আর ওই সেলাইনটা মনে হয় খালি তারা দেয়। হাসপাতালের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে অযত্ন আর অবহেলার ছাপ। প্রায় ৪ কোটি টাকা মূল্যের আইসিইউ এর যন্ত্রপাতিগুলো এখন ধুলোবালির স্তূপের নিচে ঢাকা পড়ে আছে। জরুরিভাবে চিকিৎসা দিতে পারছি না, তারা সিলেট নিতে নিতে রাস্তাতে দুজনই রাস্তাতে আমার কুলো মারা গেছে। অভিযোগ আছে স্থানীয় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে হাসপাতাল কর্তৃপক্ষের একটি অলিখিত চুক্তি রয়েছে। যদি সরকারি আইসিইউ চালু হয় তবে বেসরকারি ব্যবসা লাটে উঠবে, এই ভয়েই রহস্যজনক কারণে দক্ষ জনবল নিয়োগ বা আইসিইউ সচল করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আইসিইউটা চালু হয়েছে ২ বছর আগে, এখন পর্যন্ত এটার কার্যক্রম আমরা দেখতে পাইনি। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অবহেলিত অঞ্চলের সুচিকিৎসার জন্য এই আইসিইউটি তাড়াতাড়ি চালু করার জন্য। সাধারণ ওয়ার্ডের চিত্র আরও ভয়াবহ। শয্যা সংকটের অজুহাতে অনেক রোগীকে বারান্দার মেঝেতে থাকতে হয়, অথচ হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকে দামি সব জীবন রক্ষাকারী ওষুধ। চলতি বছরের ২৭ মে দুর্নীতি দমন কমিশন বা দুদক এখানে অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় ২.৫ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্যাথোলজি সামগ্রী। যেখানে রোগীরা একটি নাপা কিংবা অ্যান্টাসিডের জন্য হাহাকার করছেন, সেখানে কোটি কোটি টাকার সরকারি সম্পদ গুদামে পচানো হয়েছে। অ্যান্টিবায়োটিক অনেক তার স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। আমার বিশ্বাস এই ঔষধগুলা তারা স্টোরে রাইখা দিয়া রেজিস্টারে দেখায় নাই এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা এই ওষুধগুলো কেন রোগীদের না দিয়ে মেয়াদ শেষ করা হলো, তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। কিভাবে যে কেন ২.৫ কোটি টাকার ঔষধ নষ্ট হয়েছে আসলে এটা জানার বিষয় এবং তদন্ত করা দরকার। যে ঔষধ এক্সপায়ার হয়েছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সুনামগঞ্জবাসী অসহায় রোগীদের সাথে এখানে ডাকাতি করেছেন। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধ সম্পর্কে কিছুই জানেন না বর্তমান ও সাবেক স্টোর কিপাররা, অথচ নিয়মিত পাচ্ছেন মাসোহারা। দায়িত্ব না পেলে তো আর আমি কিছু বলতে পারবো না, দায়িত্ব না পেলে তো একটা জায়গায় অ্যাক্সেস নেওয়াও যায় না, এই সময় তো মনে হইলো এটা মেয়াদ উত্তীর্ণ ওই সময় আসিল না। এই সময় তো ওষুধের মেয়াদ উত্তীর্ণ আসিল না, এটা আমরা ইনভেন্টরি করছি। অন্যদিকে স্টোরে জমানো এসব মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান দেন দায় সারা জবাব। এটা নিয়ে অভিযোগ হচ্ছে, তখন আমি গত অগাস্টে চলে যাওয়ার পর এটা পেপারে আসছিল, এটা তদন্ত চলতেছি ডিসি অফিস। সুনামগঞ্জ সদর হাসপাতালে কেন সচল হচ্ছে না আইসিইউ সেবা? সেবার নামে প্রতারণার নেপথ্যে থাকা কুশীলবরাই বা কারা? দুর্নীতির বিষবৃক্ষের শেকড় কতটা গভীরে? বিস্তারিত জানাবো একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন।
দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। আমরা দেখছিলাম আধুনিক ভবন হওয়ার পরেও সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে চলা ভয়াবহ অরাজকতা। এবার নজর দেওয়া যাক এই দুর্নীতির নেপথ্যের কারিগরদের দিকে। সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতির এই সাম্রাজ্য আরও বেপরোয়া হয়ে ওঠে গত বছরের 12 মে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেওয়ার পর। তার যোগদানের পরপরই হাসপাতালে শুরু হয় এক অদ্ভুত অস্থিরতা। টেন্ডার বাণিজ্যের মাধ্যমে ফায়দা লুটতে দীর্ঘদিনের অভিজ্ঞ 64 জন আউটসোর্সিং কর্মীকে মাত্র একদিনের নোটিশে চাকরিচ্যুত করেন ডাক্তার মাহবুবুর রহমান। এর প্রতিবাদে ভুক্তভোগী কর্মীরা 19 আগস্ট পর্যন্ত একটানা অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযোগ উঠেছে, নতুন করে টেন্ডার দিয়ে তত্ত্বাবধায়ক তার পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দেন এবং প্রতিটি পদের জন্য 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত ঘুষ নেন। স্যারের এটা আমাদের স্ট্যান্ডার্ড যে পায় ওনার সাথে মানে করে দিছে, আমাদের কাজ ভালো আমরা দিছে, বুঝছেন না? আমরা এর আগে কাজ করছি, আউটসোর্সিং আমরা নতুন ঢুকছি এগুলো। এই টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন ল্যাব টেকনিশিয়ান জুবায়ের, আউটসোর্সিং কর্মী শহীদ এবং কোম্পানি প্রতিনিধি মোশারফ। অনুসন্ধানের সময় যখন টেকনিশিয়ান জুবায়েরের মুখোমুখি হওয়া হয় এবং ঘুষ লেনদেনের ফোনালাপ শোনানো হয়, তখন তিনি ক্ষিপ্ত হয়ে এশিয়ান টিভির টিমের উপর হামলার চেষ্টা চালান। আমি টাকা নিব কেন? আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নেই নাই। আপনারা আমাকে এইভাবে ধরাটাও আমার কাছে মনে হচ্ছে ইট ইজ অ্যাসল্ট। মামলা আছে আমাদের কাছে, আপনার নামে অভিযোগ আছে। হ্যাঁ, জেলা প্রশাসন বরাবর অভিযোগ আছে, মন্ত্রণালয়ের অভিযোগ আছে, স্বাস্থ্য বিভাগ বরাবর অভিযোগ আছে। আমার এত কিছু টাকা পড়ে সবকিছু কি আমি কই? দুদক তদন্ত করুক, যদি আমার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ পাই অবশ্যই আমার বিরুদ্ধে পানিশমেন্টের ট্রান্সফার দেবে। সবচেয়ে কলঙ্কজনক ঘটনা ঘটে শহরতলির বাসিন্দা ছকিনা বেগম ও তার মেয়ে শিউলি বেগমের সাথে। 2 লাখ টাকা ঘুষ নিয়েও ছকিনা বেগমকে চাকরি না দিয়ে উল্টো তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মা মেয়েকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এই অনৈতিক প্রস্তাবের অডিও রেকর্ড এখন অপরাধের খোঁজের হাতে। আমারও বাফেরাতে রাইলো স্যারে, আমার মেয়েও বাফেরাতে রাইলো। এখন আমার টাকা পয়সার কি তো ভাই হোসাই আপনি আলাপ করেন, আলাপ করে আমারে জানাইন। এখন তো আমি টেকাও দিলাম, চাকরি লাগি ঢুকলাম, এরপরে এখন বেতনও পাইলাম না, 6টা মাস ডিউটি করলাম। বেতনের সময় আইবো, আইকে যোগাযোগ কইরো, আমি তার সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ কইরা কিটা করা যায় জানি জানাই মনে। আমি অনেক স্যারের লগে বলছি শুনি কইতাছে তার মেয়েটা কালকে পাঠাইয়া দিও, কোনো সমস্যা নাই। তুমি মেয়েটারা হইও মানে ওই তোমার মেয়েরে পাঠাই তো, তোমার মেয়ের লোক হইও নাতি যারা নিত স্যারের লোক একটু মন হামাও। স্যার আমি তো কিনা করেন স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো বললাম তো। মেয়েটারে দিলাম কি? হ্যাঁ বদলা আমরা তো মানবো না, বুঝছেন না? 6 মাস ধরে তো করলাম স্যার, এখন আমার একটু সুযোগ দিলেন না স্যার। সমস্যা নাই। এরপর অপরাধের খোঁজ টিমের সাথে নিয়োগ জালিয়াতি ও হয়রানির বিরুদ্ধে কথা বলে ভুক্তভোগীরা। মেয়ের অ্যাপার্টমেন্ট দিয়ে তুমি আগে ডিউটি করো, আর তোমার অ্যাপার্টমেন্ট আইলে পরে তোমার মেয়ে ডিউটি করবে। তখন আমি ডিউটি করছি। 6 মাস পরে আমি স্যারেরটাই গেছি। স্যারেরটাই গিয়ে বললাম যে স্যার আমার অ্যাপার্টমেন্টের খবর কিতা? স্যার হইলো পরে আইও। পরে আরেকদিন গেলাম, স্যারেরটা হইলো যে না এই তোমার অ্যাপার্টমেন্ট ভাইতা না, যদি বাড়াবাড়ি করো হতে তোমার যে কোনো মামলা ঢুকাই দিব। আমি ওটা বললাম স্যার এটা কোনো কথা হইল নি না, এটাই কথা, কোনো টাকা উকা দিছ না, কোনো টাকা উকা পাও না। পরে আমি জেলা প্রশাসনের কাছে অভিযোগ করার পরে ওই আমি আমার বিচার চাই। তারপরে এখন 2 লক্ষ টাকাও দিলাম, চাকরিও গেল, এখন মেয়েরও বাহিরে তোলাইছে, আমারও দিল, এখন মেয়েরও বাহিরে তোলাইছে। আমি করছি মানে আমার অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা ছিল, তো আমার বলছে 6 মাস পরে অ্যাপার্টমেন্ট দিব, আর আমার চাকরি 6 মাস আমার করছে। তো ওই জন্য আমার চাকরি করে আমি হঠাৎ শুনি যে আমার একটা মামলার মধ্যে ঢুকাইয়া চাকরি থেকে বাহিরে হয়েছে। তারপরে হঠাৎ একদিন শুনলাম আমার কোনে হয়েছে যে আমি স্যারের সাথে দেখা করার দেখা। তো এটা শুনলাম পরে আমি জিজ্ঞেস করে এটা স্যারের সাথে আর আমি দেখা হয়েছে না। কষ্ট করে দেখানো চলে তো চাকরি লাগে যে নিজেই খাইতাম করে পরিশ্রম করে খাওয়া লাগে, তো যে কোনো মাধ্যমে টাকা দিয়ে নেই, আর যে কোনো ভাবে নেই চাকরিটা নিয়ে যেমন যে টাকাগুলো দিচ্ছি আমার টাকাগুলো ফেরত চাই। এবার অবৈধ নিয়োগ বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিষয়ে কথা বলতে অপরাধের খোঁজ টিমের সদস্যরা আউটসোর্সিং কর্মী শহীদের সাথে দেখা করে। তাকে প্রশ্ন করা হয় টাকা লেনদেনের বিষয়ে। প্রত্যেকজনের কাছ থেকে 1 লাখ থেকে 1,20,000 টাকা করে নিছে। এটা আপনার মাধ্যমে গেছে অনেকটি। আমার একটা লোক আমি দিছি।
শহীদ এ বিষয়ে কিছুই জানে না বলে মুঠোফোনে আউটসোর্সিং কর্মী সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধি মোশাররফকে ধরিয়ে দেয়। ওনার মাধ্যমে কিছু লেনদেন হয়েছে, হ্যাঁ, সেই বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসছে, সেটা জানার জন্য ওনার কাছে আসছি, ওনাকে কিছু প্রশ্ন করবে, বিষয়ে ওনার বক্তব্য লাগবে। এরপর অনুসন্ধানী সদস্যরা হাজির সেই কর্মী সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধি মোশাররফ হোসেনের কাছে। প্রশ্ন করা হয় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়। আপনি আউটসোর্সিং করে অনেক অর্থ লুটপাট করেছেন, মানুষের সাথে অনৈতিক লেনদেন করেছেন, এবং মানুষকে আমরা জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে এটা আপনাকে জিজ্ঞেস করতে। এটা কতটা সত্য? না, যারা এই ধরনের অভিযোগ করছে তারা আসলে এটা সঠিক অভিযোগ না, আমি এটা মানি না, এই ধরনের কোনো লেনদেন হয় নাই। এই আউটসোর্সিং এর দায়িত্ব পাওয়ার পর আপনি কতজন লোককে চাকরি দিয়েছেন? এখানে টেন্ডারে 64 জনের 64 জন নিয়োগ দেওয়ার কথা, তো এর মধ্যে আমি কয়েকজন দিচ্ছি, বাকি সবাই কোম্পানি দিচ্ছে। আচ্ছা, আপনি যে কয়জন দিয়েছেন তাদের মধ্যে সখিনা বলে একজন আছে? না, ওনাকে দেওয়া হয়নি। সখিনাকে দেওয়া হয়নি? তার মেয়েকে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনার মেয়েকে দেওয়া হয়েছে। তার মানে সখিনাকে দেওয়া হয়নি, সখিনার মেয়েকে দেওয়া হয়েছে আপনার মাধ্যমে, রাইট? এই নিয়োগ জালিয়াতি ও হয়রানির বিরুদ্ধে ভুক্তভোগীরা এখন সুনামগঞ্জ স্পেশাল আদালতে মামলা দায়ের করেছেন। বিভিন্ন টেন্ডার আসে যে কোম্পানি, আউটসোর্সিং কোম্পানি এগুলা নিয়োগ দেয়, তো ওই নিয়োগের মাধ্যমে আমরা ঢুকি। তো আমরা যে 2018 সাল থেকে ঢুকছি, আপনার 2024 সাল পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিয়ে ঢুকি নাই। যখন কোম্পানি নিয়োগ দিল, ঠিক আছে, কোম্পানি নিয়োগ দিলে আমরা ওনার সাথে যোগাযোগ করলাম, আমি সহ আমার সাথে আরো 12-13 জন আছে, প্রায় 20 জনের মতো আছে। ঠিক আছে, আমরা ওনার কাছে গেলাম, উনি বলছে টাকা লাগবে। উনি বলতেছে যে আগে তো এই টেবিলে টাকা দেওয়া যেত না, এখন টাকা দেওয়া লাগে। ঠিক আছে, এখন টেবিলে টাকা দেওয়া লাগে। যে টেন্ডার দিছি আমার অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা গেছে, আমার এই টাকা তুলতে হবে, তাই তোমরা এই 80,000, 1 লাখ করে 70,000 করে টাকা দিতে হবে। মাহবুব স্যারের সাথে জড়িত, মানে তারা সবাই মিলে একটা চক্র, মানে ওই যে কোম্পানি যে নিয়োগ দিছে, ওই যে নিয়োগ বাণিজ্যের সাথে ওরা সবাই জড়িত। স্যার বলে ঠিক আছে, তুমি তো জুবাইয়ের সাথে জয় করো, জুবাইয়ের সাথে জয় করছো, আমি জয় করলাম, জুবাইয়ের ওখানে টাকা তোলা 1 লাখ। আমার টাকা তো কোনো টাকা হলো না, স্যার তো কইলো তোমার জয় করবার লাগে। ফোন ওখানে নাচে তুমি স্যারে ফোন দাও, জুবাইয়ের ফোন দিলে স্যার মোবাইল দিয়ে স্যারে ফোন দেওয়ার, স্যারে কইলা আমার আলাপ হয়েছে, স্যারে কইলা সুহেল তোমার টাকা তো লাগবোই, তুমি তো টাকা দেওয়া লাগবো। বলে স্যার তো 1 লাখ টাকা অতটা তো আমরা সামর্থ্য আছি না, আমরা তো কোনো সময় টাকা দেওয়া স্যার লইছি না, হয় না, এটা তো লাগবো, এটা তো কিস্তি খানা বোর্ড টিকা যায়, খরচ হয়ে ভালো লাগছে আমার। এটা ঢুকতাম চাইছি, পরিচালক স্যারের কাছে আসলাম, মাহবুব স্যারের কাছে, তাহলে স্যার আমি তো ঢুকতাম, আমি আগে আসলাম, তাই না কইলা যে ঢুকতে যখন মিলনের সাথে যোগাযোগ করে গেছে, মিলনের কাছে যাওয়ার পরে তাই না কইলা টাকা লাগবে 1 লাখ। তো আমরা ভুক্তভোগী হিসাবে আমাদের দাবি যাতে আমাদের চাকরি যেহেতু দেওয়া হয়ই নাই, তাইলে আমাদের টাকাটা যেতে ফেরত দেয়। নিয়োগ বাণিজ্যের পাশাপাশি রোগীদের খাবারেও চলছে চরম দুর্নীতি। সরকারি বরাদ্দ অনুযায়ী রোগীদের পুষ্টিকর ও উন্নত মানের খাবার দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের চালের ভাত আর নামমাত্র সবজি। খাবারগুলো দে, খাবারগুলো কিরকম খাবার? আমরা খাইতে হয় না এটা খাবার। কানি সকালে বেড দে, খোলা দে, সেমাই দে, আবার একটা দুটো সময় ভাত দে। খাবারের মান এতই খারাপ যে অনেক রোগী তা মুখে নিতে পারেন না। অভিযোগ রয়েছে ডায়েটরি সাপ্লায়ারের ঠিকাদারের সাথে যোগসাজশ করে খাবারের বরাদ্দের বড় একটি অংশ আত্মসাৎ করছে হাসপাতাল সিন্ডিকেট। দর্শক, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে শ্লীলতাহানির চেষ্টা, এত সব অভিযোগের পরও কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ওএসডি হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে পুনরায় ফিরে এলেন ডাক্তার মাহবুবুর রহমান? বিস্তারিত জানাবো, তবে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। নিয়োগ বাণিজ্য আর নারী হেনস্থার অডিও রেকর্ড ফাঁসের পর এবার আমরা দেখব দুদকের অভিযান এবং প্রশাসনের রহস্যজনক ভূমিকা। হাসপাতাল জুড়ে যখন অনিয়মের মহোৎসব চলছে, তখন গত 10 আগস্ট ডাক্তার মাহবুবুর রহমানকে ওএসডি করা হয়। কিন্তু রহস্যজনকভাবে মাত্র 1 মাস পার হওয়ার আগে 4 সেপ্টেম্বর 2025 তাকে পুনরায় একই পদে পদায়ন করা হয়। এই প্রত্যাবর্তনের পেছনে কাজ করেছে চতুর রাজনৈতিক চাল। ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের জেলা আওয়ামী লীগের সভাপতির কাছ থেকে ডিও লেটার সংগ্রহ করেন। বদলি করা হয়েছে, আমাকে ওএসডি করে বদলি করা।
সরকার হচ্ছে যে গভর্নমেন্ট কেন অভিযোগ করছে সেটা আমি জানি না। অথচ এর আগে তিনি আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের এমপির ডিও লেটার ব্যবহার করে বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখোলা মমিনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতির পদ দখল করে আর্থিক অনিয়ম করেন। দুর্নীতির এই জাল আরও বিস্তৃত। তার সাথে যে লোক থাকে এরাও আমার হুমকি টুমকি দিয়ে যে ডাক্তারের ওই যে তুই যে মামলা করলে আমার বলে তার সাথে লোকেরা যে মামলা করলে তো 2 দিনের ভিতরে আই হয়েছে কি করতে পারলে। খোদ ডাক্তার মাহবুবুর রহমানের আপন চাচা আব্দুল কাদের অভিযোগ করেছেন যে তার ভাতিজা তাকে সর্বশান্ত করে জমি ও দোকান দখল করে নিয়েছেন। এলাকার মধ্যে একটা মার্ডার হয়েছে, এই মার্ডার মামলা জেল কাটাইছে আমরা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদেরকে একটি মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়েছে? আমার ফাঁসিয়েছে। কেন? ওই যে পারিবারিক আমাদের ধন সম্পদ কিছু নিবার লাগিয়া, যাতে আমরা জেলা থাকলে সেইগুলি সব কিছু করে খাইতে পারে বা লুটপাট করে খাইতে পারে, এই জন্য আমরা এই মামলাটাই করছি। করার পরে 10 সব দুজকে এটা তদন্ত দিছে। আজ পর্যন্ত দুজকে আছে 7 মাস হয়ে গেছে প্রায়। তারিখ দেখেন, মাতার সাথে আসবে, আইসে আমরা ডাকবে, ডাকে এই মাতার সাথে প্রমাণ নেবে, আমরা যে কেস করছি এই প্রমাণ দিব, দুজকে আসে না। এরপরে আরেকটা শুনছি সে আবার সোনাগঞ্জ থেকে বদলিয়ে ঢাকা চলে গেছে। আবার 21 দিনের ভিতরে কী করে একটা লোক আবার সুনামগঞ্জে আইসা বলি, এটাও তো আমরা এটা কি বলবো, এটা কীভাবে আসছে এটা আপনারা বুঝুন, এটা আমার কোনো প্রমাণ করতে নাই। ওনাকে কখনো সর্বশান্ত করার তো প্রশ্নই আসে না, আমি কেউ সর্বশান্ত করবো? বরঞ্চ আমাদেরকে বিভিন্ন, আমার ছোট সময় দেখছি ওরা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, বিপদে ফেলাইছে। লাস্টলি একটা মার্ডার করে আমার আব্বা সহ যারা আছে আমার চোখে দেখতো না, ওনাকে প্রধান আসামি করে 10 জনকে আসামি করে আমাদেরকে একটা প্ল্যান করে একটা মার্ডার করছিল 2016 সালে। তো এখন তো আমরা তো কোনো প্রতিভা দেখাইছি বলে কখনো মনে হয় না, বরঞ্চ আমরা সবসময় আমরা এলাকায় থাকি না, আমরা বাহিরে থাকি, আমাদেরকে বাড়িছাড়া করার জন্য ওরা অনেক চেষ্টা করে। এত অভিযোগের পরও ডাক্তার মাহবুবুর রহমান এবং তার অনুসারী সিন্ডিকেট এখন আরও বেশি বেপরোয়া। তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন টাকা থাকলে আইন পকেটে থাকে। হাসপাতালে ওষুধ চুরি, এমএসআর মালামাল কেনাকাটায় শুভঙ্করের ফাঁকি এবং নিয়োগের নামে কোটি টাকার ঘুষ বাণিজ্য এখন ডালপালা মেলে এই সরকারি প্রতিষ্ঠানটিকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এসব কারণেই ভুক্তভোগীরা নানা অভিযোগে বেশ কিছু মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র জমা দিতে থাকে। তার ভিত্তিতেই শুরু হয় দুদকের অভিযান। আর দুর্নীতি দমন কমিশনের সেই অভিযানেই উদ্ধার হয় কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বেরিয়ে আসে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নানা অনিয়ম দুর্নীতি। অফিস প্রদান থেকে শুরু করে কেউ নিয়মিত অফিস করেন না, হয় অ্যাবসেন্ট রাখেন না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। আমরা ধরে নিচ্ছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মারিং কাটিং করে। শুধু তাই নয়, সিভিল সার্জনের তথ্য মতে ডাক্তার মাহবুবুর রহমান অবৈধভাবে তার ভাইয়ের নামে এসপি মাসুম ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছেন, যার কোনো বৈধ কাগজপত্র নেই। সুনামগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জসিম উদ্দিন জানিয়েছেন, 2.5 কোটি টাকার ওষুধ নষ্টের দায় যার, তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং বিচার হতে হবে। তিনি আরও জানান, হাসপাতাল সিভিল সার্জনের অধীনে না হওয়ায় তার করার কিছু নেই। শিক্ষা মানুষকে শিক্ষিত করে আর জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে। ডক্টর মাহবুবুর রহমান সুনামগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ। দুদক মামলা করেছেন সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগ। বলা হচ্ছে আউটসোর্সিংয়ে লেনদেন হচ্ছে এবং সেই লেনদেনের একটি বড় অঙ্ক তার পকেটে চলে যাচ্ছে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে 2.5 কোটি টাকার একটি ওষুধের দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে এখানে সাধারণ মানুষ। আমরা জানি সিভিল সার্জন একজন দায়িত্ববান ব্যক্তি এবং কর্মকর্তা একটি জেলার। আমরা তার কাছে জানতে চাইব, যখন পরিস্থিতি এমন, গোদের উপর বিষ ফোড়া কিংবা কুইনাইন রোগ সারাবে বটে, কুইনাইন সারাবে কে, তখন আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে একমাত্র সিভিল সার্জনের কাছেই আসি। আসলে আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলার একমাত্র চিকিৎসার সবচেয়ে বড় স্বাস্থ্য হচ্ছে সদর হাসপাতাল। এটা নিয়ে নানান অভিযোগ আপনি যেভাবে শুনেছেন আমরাও শুনি, এবং এই যে ওইখানকার যে তত্ত্বাবধায়ক মহোদয় আছেন ওনার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। সম্প্রতি যে 2.5 কোটি টাকার একটা ওষুধের বিষয় বললেন, সেটা সহ আরও আউটসোর্সিং সহ আরও কিছু বিষয় আছে। আপনার মতো আমি নিজেও চাই যে আপনি উল্লেখ করেছেন একটা তদন্ত কমিটি হয়েছে এবং দুদকে অভিযোগ হয়েছে। আমার বিশ্বাস যে তদন্তের মাধ্যমে এটা সঠিক বিষয়টা বেরিয়ে আসবে এবং এই জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং সরকারের যে সম্পত্তি ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিপূরণ সহ
এই জনগণের যে সম্পত্তি নষ্ট হয়েছে সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বের কোথাও কোনো আইন বলে না যে হত্যার বিচারে হত্যা হোক, কিন্তু তারপরও কখনো কখনো আমরা আমাদের দেশে কিংবা বিদেশে আইনকে কার্যকর করা হয়, ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়ার উদ্দেশ্য একটাই, দৃষ্টান্ত স্থাপন করা। আসলে আজকে এই সুনামগঞ্জের যে হাসপাতালের কেলেঙ্কারি, যে অবিচার, যে অনিয়ম, তা শুধুমাত্র প্রচলিত আইনি বিচার করলে নয়। কারণ 2.5 কোটি টাকার সম্পদ, ঔষধ সাধারণ মানুষের হকের টাকা নষ্ট করেছেন শুধুমাত্র দায়িত্ব অবহেলার কারণে। আর এজন্যে যদি বিচারই করতে হয়, যদি প্রমাণিত হয় সত্য, তাহলে শুধু প্রচলিত আইনে নয়, ক্ষতিপূরণ সহ 2.5 কোটি টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা ওষুধগুলোর যথার্থ মূল্য পরিশোধ করেই যেন বিচার করা হয়। আমাদের প্রত্যাশা তেমনই। তবে এই বিপুল পরিমাণ প্রমাণ ও দুদকের অভিযানের পরেও ডাক্তার মাহবুবুর রহমান সদর্পে তার চেয়ারে বসে সব অভিযোগ অস্বীকার করে চলেছেন। এই ওষুধটা আমি গত বছর আসার পরে অগাস্ট মাসে পরে আমি চলে যাই, আমার আগে স্টোর কিপার ছিল, সে অগাস্টে যায়। এরপরে হচ্ছে এই ওষুধটা আমাদের এই ইয়েতে ছিল, স্টোরে না, স্টোরের বাইরে একটা অর্ডার ছিল। এটা ওদেরকে আগে যে স্টোর কিপার ছিল ওকে করার পরে আমরা চিঠি দিছিলাম যে এগুলা ওরা সব বোঝাই দেওয়ার জন্য, এবং অনেক দেরি করে বোঝাই দিয়ে যায়। আমরা অনেকগুলো গ্রুপ করে ওষুধগুলো আমরা স্টোরে বিভিন্ন স্টোর কিপার বিভিন্ন গ্রুপ করে আমরা বুঝে নেই। আর যেগুলো বোঝাই দেয় না ওষুধগুলো, সেই ওষুধগুলো সে একটা ওয়ার্ডে রেখে যায়। আমাদের পুরাতন বিল্ডিং একটা মানে আগে যে করোনা রোগীরা থাকতো সেখানে বোঝাই দিয়ে যায়। আমরা বলছি এটা নিয়ে যাওয়ার জন্য, ওরা বলছে এটা নিয়ে যাবে। সে বলছিল এটা যেহেতু ওই যে আগে ওষুধ কন্ট্রাক্টটা দিছিল, ওকে টাকা দেওয়া হয় নাই, এই জন্য আমাদের বোঝাইও দেওয়া হয় নাই। দর্শক, যে হাতে মানুষের জীবন বাঁচানোর কথা, সেই হাত যখন সাধারণ মানুষের পকেট কাটে, তখন অসহায় হয়ে পড়ে সাধারণ সেবা প্রার্থী। এই অনিয়ম আর লুটপাটের অন্ধকারে শেষ কোথায়? প্রশ্ন যথাযথ কর্তৃপক্ষের কাছে। 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখলেন আজ। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আল্লাহ হাফিজ।